আচ্ছা, আবুল কাশেম ফজলুল হক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, বসে আছেন। উনি ওনার বক্তব্যই সমাপনী বক্তব্য। প্রথমেই আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সভাটি খুব গুরুত্বপূর্ণ। যে সংগঠন থেকে এই সভার আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ যে এই সংগঠনটাকে আমাদের জাতিভিত্তিক একটা সংগঠনে পর্যায়ক্রমে রূপ দেওয়ার চেষ্টা করবেন এবং কিছু কিছু বক্তব্য, কিছু কিছু চিন্তা আছে যেগুলো রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক দলগুলো এবং সরকারের বাইরে স্বাধীনভাবে মত প্রকাশ করা একান্ত দরকার। আর সাহসের অভাব স্বাধীন বাংলাদেশে, বিশেষ করে গত অন্তত 20 বছর ধরে এই কথাটা অনেকে অনেকভাবে বলে। এবং যদি কোনো জাতির মধ্যে, কোনো রাষ্ট্রের ভেতরে অন্তত কিছু লেখকের, কিছু রাজনৈতিক চিন্তকের সাহসের অভাব থাকে, মানে সাহসী লোক না থাকেন, তাহলে গোটা জাতি মানবিক গুণাবলী হারাতে থাকে, মনুষ্যত্ব দুর্বল হতে থাকে। তো আমাদের দেশে, রাষ্ট্রে এই স্বাধীনতার এবং সাহসের অভাব, এই বাস্তবতায় আপনাদের এই সংগঠনটাকে যদি আপনারা একটা জাতিভিত্তিক লক্ষ্য দিয়ে, একটা ঘোষণাপত্র দিয়ে গড়ে তোলেন এবং একটা সংবিধানও আপনারা রাখবেন যার মাধ্যমে কার্য পরিচালিত হবে, তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ হবে। আমি সবার কথাই মনোযোগ দিয়ে শুনেছি এবং এই যে আমরা চিন্তার স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা, একজন কবিতা লিখবেন, বই লিখবেন, উপন্যাস লিখবেন, তাদের স্বাধীনতা চাই, একজন বক্তৃতা দেবেন, বিবৃতি দেবেন, তাদের স্বাধীনতা চাই। এই সম্পর্কে আমাদের মত পার্থক্যের সুযোগ নেই। অবশ্যই এই স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্য ফরহাদ মাযহার বলেছেন দরকার। আর এই ব্যক্তি স্বাতন্ত্র্যের মানে মধ্যেই রাষ্ট্র দরকার, জাতি দরকার। রাষ্ট্র একটা পলিটিক্যাল ওয়ার্ড, একটা পলিটিক্যাল টার্ম। জাতি, নেশন, এটাও একটা পলিটিক্যাল টার্ম। এই যে বিশ্বায়নের কথা বলা হচ্ছে, গ্লোবালাইজেশন, তখন থেকে অনেকেই বলছেন আমাদের দেশেও, অন্যান্য দেশেও, যে এখন আর রাষ্ট্রের কোনো দরকার নাই, বিশ্ব রাষ্ট্র এখন করা দরকার। তো এই যে ফ্রান্সিস ফুকুয়ামা বই লিখেছেন কি, দ্য এন্ড অফ হিস্ট্রি, এই বইতে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাওয়ার 1 বছর কিংবা 1.5 বছর পরেই তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন যে ইতিহাস শেষ হয়ে গেল বলছি বটে, কিন্তু ইতিহাস থাকবে। মার্ক্সবাদীরা ইতিহাসের যে ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন, যে ধারণা দিয়েছিলেন, ওই ইতিহাস থাকবে না, চিরকালের জন্য সেটা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে তিনি পুঁজিবাদ, গণতন্ত্র, মানুষের, মানুষের স্বাধীনতা, এগুলো সম্পর্কে অনেক কথা লিখেছেন। সেই বইটা বাজারে পাওয়া যায় এখনও, এটার বাংলা অনুবাদও করা হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে সাম্রাজ্যবাদী নীতি নিয়ে চলে, কেবল যুক্তরাষ্ট্রের শাসক হয়েই তারা সন্তুষ্ট থাকেন না, গোটা পৃথিবী শাসন করতে চান, ওইরকম একটা দৃষ্টিভঙ্গি দ্য এন্ড অফ হিস্ট্রি বইতে আছে। আর ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, মানে সভ্যতার অগ্রগতি কিভাবে হয়েছে, এই বইটা লিখেছেন কি নাম লেখকের? ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, হান্টিংটন। এইটাও মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী শক্তিশালী করে তোলার এবং গোটা পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাধারা এবং মানে পরিচালনা শক্তির দ্বারা পরিচালিত হবে, এইরকম একটা আকাঙ্ক্ষা আছে। এবং এরা দুইজনেই ছিলেন আমেরিকার প্রেসিডেন্টের অ্যাডভাইজার, ফিলোসফিক্যাল অ্যাডভাইজার। ফুকুয়ামার ছাত্র ছিলেন বোধহয় হান্টিংটন, কাছাকাছি বয়সের। এই দুজনে পরামর্শ করে দুটো বই লিখেছেন এবং দুটো বই একত্র করলে আমেরিকার যে আগামী 1000 বছর আমাদের কি করতে হবে, এরকম একটা বক্তব্য এবং চিন্তার পরিচয় পাওয়া যাবে। যাই হোক, সেগুলো ভিন্ন কথা। ওই ধারায় ইতিহাস চলুক, আমরা সেটা চাই না। আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন চিন্তা এবং ইতিহাসের ভিন্ন ইন্টারপ্রিটেশন চাই, যা
চীন বলি, রাশিয়া বলি, ভারত বলি, ইউরোপীয় ইউনিয়ন বলি, অথবা এই যে যেগুলোকে দুর্বল মানে গরিব রাষ্ট্র, কোনোটার থেকেই সেই রকম চিন্তা আমরা পাচ্ছি না। খণ্ড খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু চিন্তা আছে, সততার সঙ্গে চিন্তা করেন, এরকমও বহু লোক প্রত্যেক জাতির মধ্যেই আছে। কিন্তু এই হান্টিংটন এবং ফুকুয়ামার যে কাজ, যদি আমরা এটা বলি যে এইটা তো গণবিরোধী একটা আদর্শ, তাহলে জনগণের আদর্শ হিসেবে ইতিহাসের যে ইন্টারপ্রিটেশন সেটা খুব দরকার। এখন কথা হলো যে আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতার দারুণ অভাব আছে, এতে কোনো সন্দেহ নেই। এই যে আওয়ামী লীগ সরকার একটানা 15 বছর ধরে দেশ শাসন করছে, আর কয়েক মাস গেলে 15 বছর পূর্ণ হবে, এই সময়ের মধ্যে কি পরিবর্তন হয়েছে আমাদের জাতীয় জীবনে, রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায়, এটা লক্ষ্য করতে গেলে দেখা যাবে যে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতা আওয়ামী লীগের ভেতরে নেই, অন্য কোনো দলের মধ্যেও নেই। অন্য দলের মধ্যে যদি নেতৃত্ব থাকতো তাহলে কোনো না কোনোভাবে অপোজিশন হিসেবে সেটা দেখা দিত। আজকে বিএনপি কি কোনো রাজনৈতিক দলের অবস্থায় আছে? জাতীয় পার্টি কি কোনো রাজনৈতিক দলের অবস্থায় আছে? আওয়ামী লীগও কি কোনো রাজনৈতিক দলের অবস্থানে আছে? এক ব্যক্তির কাছে দলের সবাই সমস্ত ক্ষমতা তুলে দেন এবং সেই ব্যক্তি যে সিদ্ধান্ত দেবেন, যে মত দেবেন, সেটা সকলে গ্রহণ করবে, গোটা জাতির উপরে সেটাই হয়ে যাবে কাজ করার, চিন্তা করার ধারা। শেখ মুজিবের নেতৃত্বের মধ্যেও এই বৈশিষ্ট্য ছিল। আওয়ামী লীগের লোকেরা, মানে আওয়ামী লীগের যারা কাউন্সিলর ইত্যাদি, তারা মিটিংয়ের সমস্ত ক্ষমতা শেখ মুজিবের হাতে তুলে দিতেন এবং শেখ মুজিব যে সিদ্ধান্ত দিতেন সেইটাতেই চলতেন। তো শেখ মুজিবের শাসনকালে ওই ধরনের গণতন্ত্র এটা সফলও হয় নাই, এটা জাতির জন্য কল্যাণকর হয়েছে তা নয়। আজকে শেখ হাসিনার নেতৃত্বকে অত্যন্ত শক্তিশালী দেখা যাচ্ছে, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। শেষ পর্যন্ত পরিণতিটা কি হয় সেটা দেখার। পরিণতিও যদি ভালো হয় তাহলে বলা যাবে যে গোটা প্রসেসটা, গোটা ব্যাপারটা ভালো। আর পরিণতি যদি করুণ হয় তাহলে তো গোটা প্রক্রিয়াটাই মানে খারাপ, এরকম একটা অবস্থায় চলে গেল। তো আমাদের নির্দিষ্ট কথা যে চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, লেখা প্রকাশের স্বাধীনতা, সাংগঠনিক কাজকর্ম করার স্বাধীনতা, বাংলাদেশে যে এইটা নেই এই কথাটা নানাভাবে মানে এখানে যারা এতক্ষণ কথা বললেন প্রত্যেকেই বলেছেন, এবং এই মূল কথাটার সঙ্গে আমিও একমত। তবে এই চিন্তার স্বাধীনতাহীনতা আমরা যদি বাংলাদেশের গত 51 বছরের ইতিহাস দেখি তাহলে দেখব যে চিন্তার স্বাধীনতা যথেষ্ট পরিমাণে কখনো ছিল না। শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী তখন তো আপনার গণকণ্ঠ পত্রিকা খুব জনপ্রিয় পত্রিকা ছিল, এই জাসদের, এইটা মানে নিষিদ্ধ করা হয়। আমরা আন্দোলন করেছি গণকণ্ঠের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। একটা সময়ে 1 মাস 1.5 মাস পরে সরকার, আমি বলবো, বাধ্য হয়েছে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গণকণ্ঠ চালাতে দেওয়া। হক কথা বলে একটা পত্রিকা, সেটা মৌলানা ভাসানীর উদ্যোগে মানে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এতেও সরকারের মানে সীমাহীন সমালোচনা ছিল, গণতন্ত্রেও তাই ছিল। তো এই হক কথা পত্রিকাও মুজিব সরকার বন্ধ করে দেয় এবং এটা আর পুনরুদ্ধার হয়নি। তারপরে কবি আল মাহমুদকে করা হয়েছিল গণকণ্ঠ পত্রিকার সম্পাদক। তো কবি আল মাহমুদকে অ্যারেস্ট করে মানে জেলখানায় নিয়ে যায়। আমরা ক্রমাগত বিবৃতি দিয়েছি, আন্দোলন করেছে যে আল মাহমুদের এই মামলা তুলে নিতে এবং একজন কবি সেই হিসেবে তাকে সম্মান দেখানোর জন্য। তাতে একটা পর্যায়ে 3-4 মাস যাওয়ার পরে শেখ মুজিবের নির্দেশে আল মাহমুদ জেলখানা থেকে বাইরে আসেন এবং এসে তিনি নানানভাবে চেষ্টা করে শেখ মুজিবের সঙ্গে দেখা করেন এবং শেখ মুজিবের পায়ের উপরে পড়ে গিয়ে তিনি কান্নাকাটি করে বলেন যে আমার 11টা সন্তান, আমি কি করে খাবো। তো শেখ মুজিব তখন মাথায় হাত বুলিয়ে বললেন যে বস, কথা শোনো, আমরা একটা কাজ করছি, রাষ্ট্র চালাচ্ছি, এটির বিরুদ্ধে তোমার লেখার কি দরকার ছিল।
আমি বলে দেবো তোমাকে শিল্পকলা একাডেমিতে একটা চাকরি দিয়ে দেয়। তো সত্যি সত্যি শেখ মুজিবের অফিস থেকে বলে দেওয়া হলো যে প্রাইম মিনিস্টার চান কবি আল মাহমুদকে একটা পজিশন দেওয়াম। তো তখন মুস্তফা নুরুল ইসলাম ছিলেন ওখানে পরিচালক, এবং তিনি বিবেচনা করলেন আল মাহমুদকে কি চাকরি দেওয়া যায়। আল মাহমুদ হয়তো ম্যাট্রিক পাস অথবা ম্যাট্রিক পরীক্ষা দেননি, আর এইসব ইয়েতে অফিসার র্যাঙ্কে চাকরি করতে হলে অন্তত বিএ পাস দরকার। এইসব কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও আল মাহমুদকে একটা চাকরি দিলেন ওই কি বলে অফিসার হিসেবে, যে প্রাইম মিনিস্টার বলছেন, একে তো একেবারে মানে ছোট চাকরি দেওয়া যায় না। তো ওইভাবে আল মাহমুদ পরে মানে ক্রমাগত উন্নতি করেছেন। সরকার বদল হয়েছে, তখন তিনি জিয়াউর রহমানের দল হয়ে গেলেন, কাজ করেছেন। আবার এরশাদ যখন আসছেন তখন তিনি এরশাদের দল হয়ে গেলেন। এগুলোর দ্বারা মোটামুটি খুব একটা সচ্ছল অবস্থায় মানে আল মাহমুদ ওঠেন। মানে মূল কথাটা হলো যে ওই সময়ও কঠোরভাবে পত্রিকা বন্ধ করা হয়েছে, একজন কবিকে শাস্তি দেওয়া হয়েছে। আমাদের রফিক আজাদ এক কবিতা লিখেছিলেন ভাত দে হারামজাদা, এই নামে। তখন খুব অভাব অনটন ছিল, দুর্ভিক্ষে বহু মানুষ মারা গেছে। তো সেই অবস্থায় এই কবিতার জন্য রফিক আজাদকে ধরে নিয়ে গেছিল, এবং প্রাইম মিনিস্টার নিজে তার সঙ্গে কথাবার্তা বলেন এবং বলে মানে তার বিরুদ্ধে অভিযোগ এটা ক্ষমা করেন, এইরকম আর লিখবে না। তো এইসব ঘটনা তো থাকে। রাষ্ট্র দরকার নেই এই কথাটা কি আমরা বলতে পারি? 19th সেঞ্চুরিতে অ্যানার্কিজম বলে একটা আদর্শ প্রচারিত হতো। একটা জিনিস হলো যে এই ফরাসি বিপ্লবের পরবর্তীকালে সমাজতন্ত্রের ধারণাটা খুব পপুলার হয় ইউরোপের উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে। এবং এই সমাজতন্ত্রের ধারণার মধ্যেই একটা ধারণা অ্যানার্কিজম। এই যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ছিল প্রথম, তাতে কার্ল মার্কস এবং বাকুনিন রাশিয়ার দুইজনই সভাপতির পদে কন্টেস্ট করেছিলেন, এবং কার্ল মার্কস কিছু বেশি ভোট পেয়ে ইলেক্টেড হয়েছিলেন, বাকুনিন হতে পারেননি। কিন্তু বাকুনিনও একজন আত্মত্যাগী, মানব কল্যাণের চিন্তা করছেন। তার কথা ছিল যে রাষ্ট্র থাকলেই এটা মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যকে খর্ব করে, মানুষের চিন্তার স্বাধীনতার ব্যাঘাত ঘটে। আর শুধু রাষ্ট্র না, যত ধরনের প্রতিষ্ঠান আছে সেইগুলোকে স্বতঃস্ফূর্ত সহযোগিতার ভিত্তিতে মানুষ কাজ করবে, এরকম রূপ দিয়ে চালাতে হবে। তো এই বক্তব্য অনেকে বিবেচনা করেছেন, কিন্তু যারা কাজের ক্ষেত্রে যান তারা রাষ্ট্রের সরকারের অথরিটির প্রয়োজন বাদ দিতে পারেন না। তো এই যে সমস্যা অ্যানার্কিজম এবং সোশ্যালিজম, ডেমোক্রেসি, এগুলোর মধ্যে যে সমস্যা, এটার কোনো চূড়ান্ত মীমাংসা তখনও হয়নি, এখনও হচ্ছে না। এবং মানুষের যে স্বভাব চরিত্র তাতে অদূর ভবিষ্যতে যে হবে তারও কোনো লক্ষণ দেখা যায় না। এইসবের মধ্যে থেকেই ব্যক্তি স্বাতন্ত্র্য মানে কীভাবে হতে পারে, কতটা হতে পারে ঠিক করতে হবে। আজকে রাশিয়া বিলুপ্ত হয়ে গেছে, মানে সোভিয়েত ইউনিয়ন, চীন ভেতর থেকে বদলে গেছে। এই বদলে না গেলে আদৌ কি চীনের কমিউনিস্ট পার্টি টিকতে পারত? আর গর্বাচেভ যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন কে ছিলেন, রিগান, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন মার্গারেট থেচার, তাদের ক্রমাগত প্ররোচনায় যেভাবে এই কমিউনিস্ট কান্ট্রি এই প্যারিস্ট্রিকা গ্লাসনস্ট এগুলো দিয়ে বিলুপ্ত করে দিয়েছেন, এইটা অপরিবর্তিতভাবে রাখতে করে উন্নতির দিকে যেতে পারত। পুতিন যেভাবে যুদ্ধে চলে গেছে, এটাও তো মার্কিন যুক্তরাষ্ট্রের, ইউরোপীয় ইউনিয়নের মানে বিভিন্ন শাসকের প্ররোচনায়। তারা চাইছে যুদ্ধ হোক, যুদ্ধ হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক লাভ, অস্ত্র বিক্রি করতে পারে। আর এই বাইডেন তো কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে সন্তুষ্ট না। আচ্ছা আচ্ছা, তো ওইভাবে মানে ভেঙে গেল সোভিয়েত ইউনিয়ন। তো এখন যে পুতিন ক্ষমতায় আছে, এই গর্বাচেভ মারা গেলেন কয়েক মাস আগে, এর শেষকৃত্য অনুষ্ঠানে যাননি। পুতিন একটা বক্তব্য দিয়েছেন যে গর্বাচেভকে তো রাশিয়ার জনগণ জাতীয় বিশ্বাসঘাতক মনে করে। তো জাতীয় বিশ্বাসঘাতক যাকে মনে করে, আমি কেন তার শেষকৃত্যানুষ্ঠানে যাব?
এই কথাটাও পত্রিকায় বেরিয়েছে, নানাভাবে দেশ বিদেশের মিডিয়াতে প্রচারিত হয়েছে। এই পুতিনের বক্তব্য হলো, চীন যেমন গ্র্যাজুয়ালি চেঞ্জ করে উন্নতির দিকে যাচ্ছে, সোভিয়েত ইউনিয়ন গ্র্যাজুয়ালি পরিবর্তন করে আরও ভালো অবস্থায় যেতে পারত। তো যাই হোক, যেভাবে উস্কানি দেয় গর্বাচেভ তো খুবই অভিনন্দিত হয়েছে এই আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটিশ হাইকমিশনার, ইউরোপের আরও অনেকগুলো রাষ্ট্রের নেতাদের দ্বারা। কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেতরে সাধারণ মানুষের মধ্যে একটা ব্যর্থতা বোধ, যে কী করলো, সব সর্বনাশ হয়ে গেল ইত্যাদি। আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন অভিধান, রুশ বাংলা অভিধান লেখার জন্য ছিলেন ওখানকার সোভিয়েত ইউনিয়নের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তার সঙ্গে ওই সময় আমার অনেক আলাপ হয়েছে এবং তিনি বলছেন যে রাশিয়া এত দুর্বল জাতি নয়, অবশ্যই দাঁড়াবে। গর্বাচেভ যে কাজ করছেন এটা তো গণবিরোধী। তো এই নিয়ে তেমন কোনো আন্দোলন হয়নি, কিন্তু ক্রমে ভাসছে। তাই এই স্বাধীনতা সম্পর্কে যেসব কথা ফরহাদ মোজাহার বলেছেন, আরও অনেকে বলেছেন, তার বাইরে অতিরিক্ত কিছু বলার আমার নেই। কিন্তু বাংলাদেশ কি একটা রাষ্ট্র হয়েছে আজ পর্যন্ত? এই সম্পর্কে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। যেমন এই 7-8 দিন আগে সব দৈনিক পত্রিকায় খবর বেরিয়েছে যে মন্ত্রী পরিষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বাংলাদেশের যেসব নাগরিক অন্য দেশে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করেন, বাংলাদেশে তিনি তার সব নাগরিক অধিকার ভোগ করতে পারবেন। এই খবরটা সব পত্রিকায় দিয়েছে, প্রথম পৃষ্ঠায় বড় করে দিয়েছে যে যারা অন্য রাষ্ট্রে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করেন, বাংলাদেশে নাগরিক হিসেবে তাদের সমস্ত অধিকার এবং নাগরিকত্ব বজায় থাকবে। 101টা রাষ্ট্রে বাংলাদেশের এরকম নাগরিক আছে এবং এই 101টা রাষ্ট্রকে এই রাষ্ট্রে নাগরিক হওয়ার এই সুযোগ দিয়েছে। এই খবরের সঙ্গেই লিখেছে যে ভারতের কোনো নাগরিক যদি অন্য কোনো রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করে, দ্বৈত নাগরিক হয়, তাহলে ভারতে তার নাগরিকত্ব থাকবে না এবং কোনো রকমের নাগরিক অধিকার ভোগ করতে পারবেন না। পাকিস্তানে আমরা যখন পাকিস্তানের সঙ্গে ছিলাম, এই একই কথা ছিল যে কোনো ব্যক্তি অথবা তার স্ত্রী অথবা স্বামী যদি পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে পাকিস্তানে তার নাগরিক অধিকার কোনোটাই থাকবে না। এখনও সেই বক্তব্য সিদ্ধান্ত পাকিস্তানের সংবিধানে আছে। আমি দেখেছি এই যে মিয়ানমার, সেখানে একটা ইলেকশন হলো এবং ইলেকশনের পরে তো তারা কাজ করতে পারেনি, মিলিটারি এসে ক্ষমতা করবে। সেইখানেও ইলেকশনের পরেই 2 জন সদস্য পদ বাতিল করা হয়। কেন? তারা অন্য রাষ্ট্রেরও নাগরিক হয়েছেন এবং অন্যের রাষ্ট্রে গিয়ে নাগরিক হলে এই বার্মার নাগরিকত্ব থাকবে না। তো এইরকম আরও নানান দেশে আমরা খোঁজ করে দেখতে পারি, ইন্টারনেটে ঢুকে, এটা বের করা বেশি কঠিন না। দেখবেন ইট ইজ ইউনিক এক্সাম্পল। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে রক্ষা করতে চাইলে এরকম সিদ্ধান্ত বাংলাদেশের কোনো সরকার নিতে পারে না। এবং বাংলাদেশের যেসব রাজনৈতিক দল, তার প্রত্যেকটাই এই প্রশ্নে নীরব। যারা লেখক, যারা বিশিষ্ট নাগরিক, যারা বুদ্ধিজীবী বলে পরিচিত, সাংবাদিক, তাদেরও কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, কোনো কিছু লিখেননি। এই অবস্থায় বাংলাদেশ কি একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে? আরও দৃষ্টান্ত দিতে পারি, খুব সংক্ষেপে বলি। যেদিন বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষিত হয়, সেটা কবে? 1907 সালের জানুয়ারি মাসে। এই জরুরি অবস্থা ঘোষণার দিনের কথা আপনাদের কারো কি মনে আছে? এসব কথা মনে না রাখলে আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য হই না। ব্যাপারটা এই যে জরুরি অবস্থা যেদিন ঘটনা হয়েছে, তখন বিএনপি ক্ষমতাসীন ছিল। বিএনপির তারা মহাসচিব বলে আব্দুল মান্নান ভূঁইয়া, তার সঙ্গে আরও 6 জনকে নিয়ে মোট 7 জন, এখানে আমেরিকান অ্যাম্বাসেডর ছিলেন এক মহিলা, কি বিউটেনিস নাকি নাম ছিল। তো তার সঙ্গে সকালে 10টায় গিয়ে দেখা করেছেন এবং 2 ঘন্টা বৈঠক করেছেন। এরা যাওয়ার আধ ঘন্টা পরে আওয়ামী লীগের তখন ওই যে মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন জেনারেল সেক্রেটারি। তিনি তার সঙ্গে আরও 6 জন আওয়ামী লীগ নেতা নিয়ে ওই মহিলার আমেরিকান অ্যাম্বাসেডরের বাসায় যান। এবং সেইখানে
একইভাবে 2 ঘন্টা মিটিং হয়। তাদের মিটিং শেষ হওয়ার আধ ঘন্টা পরে বাংলাদেশের মানে আর্মি চিফ, নেভাল চিফ এবং কী বলে বিমান বাহিনীর এই 3 বাহিনীর প্রধান, এর মধ্যে একজন তো আর্মির যিনি প্রধান সেনাপতি, এই 3 জন ওই মহিলার বাসায় গিয়ে দেখা করেন এবং 2 ঘন্টা মিটিং করে। তারপরে এরা চলে আসলেন ক্যান্টনমেন্টে। সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে 1600 সিপাহী নিয়ে বন্দুকধারী এই 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের সঙ্গে দেখা করার জন্য বঙ্গভবনে যান। এই যে মানে সিপাহী নিয়ে গেছেন, তারা এই বঙ্গভবনের চারপাশে অবস্থান নিয়ে আছেন এবং এই 3 জন গিয়ে দেখছেন যে প্রেসিডেন্ট সাহেব এই উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে মিটিং করছেন। তো ওইখানে যে ছিলেন তাকে বললেন যে ভাই একটু প্রেসিডেন্ট সাহেবকে বলেন যে আমরা অত্যন্ত জরুরি কাজে আছি, যেন স্যার একটু আসেন এবং আমাদের সঙ্গে কথা বলেন। তো ওই লোক গিয়ে বলছে প্রেসিডেন্ট সাহেবের সভাপতি বললেন যে ওনাদের একটু চা দাও, আমি আসছি, মিটিংটা শেষ করিয়ে আসবো। তো এইটা এসে যখন বললেন তখন প্রধান সেনাপতি বিরক্ত হয়ে নিজেই ওই কক্ষে ঢুকলেন মিটিং এবং গিয়ে প্রেসিডেন্ট সাহেবকে কানে কানে বললেন যে স্যার সারা দেশে প্রতিদিন বহু লোক মারা যাচ্ছে, আজকেও মারা গেছে, এখানে কিছু জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে, আপনি একটু চলে আসেন। ইয়াজউদ্দিন সাহেব তখন দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আজকের মিটিংটা এখানেই শেষ, আবার নতুন মিটিং যেদিন হবে আপনাদের চিঠি দিয়ে জানাবো। তাই এসে ইয়াজউদ্দিন সাহেব সেখানে বললেন আমি সবগুলো কথাই বলছি সব দৈনিকের পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে, স্মৃতি থেকে। তো সেখানে আসার পর এই যে প্রধান সেনাপতি তিনি ইয়াজউদ্দিন সাহেবকে বললেন যে স্যার দেশের অবস্থাটা খুব খারাপ, প্রতিদিন এরকম মানুষ মারা যাচ্ছে। তিনি মানে 1 সপ্তাহের মানে তথ্য দিয়ে বললেন যে এই অবস্থায় জরুরি অবস্থা অবশ্যই ঘোষণা করতে হবে, দেশকে শান্ত করতে হবে। এই খোলাখুলি প্রধানত জামাতে ইসলামের লোকদেরকেই আওয়ামী লীগের মানে কিছু লোক হত্যা করছিল তখন, বিএনপির না, এক্সক্লুসিভলি জামাতে ইসলামের ইসলামী ছাত্র শিবির। তো সেই অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা হলো এবং এই যে সেনাপ্রধান তিনি একটা লেখা প্রেসিডেন্ট সাহেবের হাতে দিলেন যে স্যার আমরা কি ঘোষণা দিতে হবে এইটা লিখে মানে তৈরি করে নিয়ে আসছে, আমরা দেখছি যে এটার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই এবং এই ঘোষণাটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেন। তো ইয়াজউদ্দিন সাহেব কাগজটা হাতে নিয়ে দেখছেন, এখন থেকে ইয়াজউদ্দিনের পাশে তার যে প্রেস সেক্রেটারি ছিলেন তিনি এসে বললেন স্যার আপনার যেগুলো বক্তব্য তো আমরা একটু চেক করে দিই, এই বলে তিনি প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে কাগজটা হাতে নিলেন। তখন প্রধান সেনাপতি যিনি ছিলেন সব পত্রিকায় বসে খাওয়া, তিনি ওই লোকের মানে শার্টের মধ্যে ধরছেন প্রথম দিকে এবং খুব জোরে একটা লাথি দিয়েছেন কোমরে এবং সেই লাথি খেয়ে ওই লোক মাটিতে পড়ে গেছে। কি নাম ছিল তার থেকে আমার স্মরণ নাই, অনেকদিন মনে থাকতে পারে। এই ঘটনার পরে ইয়াজউদ্দিন সাহেব ওই কাগজটা নিলেন এবং এই ইয়েকে বললেন প্রধান সেনাপতি বলে থেকে বললেন যে আমি এই ঘোষণা দেব। তো করা বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘোষণাটা দিয়ে দেবেন। এই কথা বলে এরা মানে 3 জন চলে আসছে এবং ওই সিপাহীরা রয়ে গেছে, এরা অল্প কয়েকজনকে নিয়ে চলে আসছে। এরপরে ইয়াজউদ্দিন সাহেব বারবার পড়ছেন, রিহার্সাল দিচ্ছেন কিভাবে ঘোষণা দেবেন। এটার মধ্যে তো প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবেরও মানে বিরুদ্ধে অনেক কথা আছে। তো সেই অবস্থায় ঘোষণাটা তিনি দিলেন এবং এটা ঘোষণা দিয়েছেন রাত্রে 11টা অথবা 11:30টার মধ্যে জরুরি অবস্থা। এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আরো ঘটনা আছে যে মানে আরো কয়েকটা ঘটনা বলতে পারি যেগুলো প্রমাণ করে যে বাংলাদেশ কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়। এবং যে কথাটা এখন বললাম যে 101টা রাষ্ট্রে গিয়ে নাগরিক হলে বাংলাদেশ তার নাগরিক থাকবে এবং সব রকমের নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এই বাস্তবতার মধ্যে বুঝতে হবে যে আমরা চিন্তার স্বাধীনতা চাইছি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা মানে কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতা মানে রাষ্ট্রটাকে রক্ষা করার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী নয়। এটা থেকে কেবল আওয়ামী লীগ তারা অন্য দলগুলো আরো এই অবস্থায় বন্ধ করে দিচ্ছে, চিন্তার স্বাধীনতা কর্তৃপক্ষ বন্ধ করে দিচ্ছে। আমার বক্তব্য এই কথাটাও মনে রাখতে হবে এবং রাজনৈতিক সমস্যা
বিবেচনা না করে আমরা স্যার আপনি ধন্যবাদ। না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য যেটুকু সবটাই বলছি, সবাইকে ধন্যবাদ জানাই। এই আর যে কথাগুলো আমরা সকলে বললাম, এই কথাগুলো বিবেচনা করে আপনারা সংগঠনটা রক্ষা করবেন এবং এটাকে একটা জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক মানে সংগঠন হিসেবে গড়ে তুলবেন। এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন তাদের হাতে চলে যাচ্ছে সব কিছু, কিন্তু একটা জাতীয় চেতনা নিয়ে, জনকল্যাণের চেতনা নিয়ে কাজ করা দরকার। এইটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ জানাই। বঙ্গীয় সাহিত্য সভার এই আমাদের আমন্ত্রণে আপনারা সবাই সাড়া দিয়ে এসেছেন। আসলে আমাদের অনুষ্ঠানটা নির্দিষ্ট সময়ে শেষ করার উচিত ছিল আমাদেরই, কিন্তু মানে এত লোক বলেছেন এবং সবই দরকারি কথা এবং গুরুত্বপূর্ণ কথা ছিল। আমরা ভবিষ্যতে আমাদের মনে হয় যে বঙ্গীয় সাহিত্য সভার পক্ষ থেকে একটি দিনব্যাপী সেমিনার যদি আমরা করি, আমাদের জাতীয় সমস্যাগুলো নিয়ে আমরা কি করতে চাই, সংকট, সম্ভাবনা, প্রেক্ষিত এবং বাস্তবতা নিয়ে আমরা দিনব্যাপী একটা সেমিনার করব ভবিষ্যতে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।